একদিন তিনি জ্যেষ্ঠ পুত্র সুলতান বায়েজিদ খানকে ডেকে বললেন, বাপজান, তোমার আব্বাজানের অসমাপ্ত কাজটা তো এখন সমাপ্ত করতে হয়। সুলতান বায়েজিদ খান বললেন, কোন কাজ আম্মিজান? আম্মা বেগম বললেন, শাহজাদা দাউদের শাদীটা আর ধরে রাখা ঠিক হবে না। এ নিয়ে ইতোমধ্যে নানাজন নানা কথা বলতে শুরু করেছে। ওদের বংশ পরিচয় নিয়েও কথা তুলছে কেউ কেউ। শরীয়তের দৃষ্টিতে জিনিসটা ক্রমে বেখাপ্পা হয়ে উঠেছে। আম্মিজান, তোমার আব্বাজানের আকস্মিক এই দুর্ঘটনার কারণে বিষয়টা এতদিন চাপা পড়েছিল। দাউদেরও এ নিয়ে কোনো ভ্রুক্ষেপাদি ছিল না। এখন সেও নাকি আবার এ নিয়ে মাথা ঘামানো শুরু করেছে। একেবারেই কাছে পিঠে ওদের অবস্থান। কখন কোন দুর্নাম বদনাম হয়ে যায়। বায়েজিদ খান হেসে বললেন, না না আম্মিজান, আমার ভাইকে আমি চিনি, সেসব কোনো ভয় নেই। বাপজান, জান গেলেও আমার ভাই এমন কাজ করবে না যা নিয়ে কেউ কথা বলার মৌকা পায় বা যাতে করে মান সম্মান বিপন্ন হয়। তা না হলেও এটাকে আর ঠেকিয়ে রেখে লাভ কি? শাদীর কথাটা যখন জানাজানি হয়েই গেছে। আম্মিজান, তোমার তরফ থেকে কি কোনো ওজর আপত্তি আছে, মানে ওদের অবস্থা নিয়ে? তওবা তওবা, কি যে বলেন আম্মিজান! আমার মরহুম আব্বাজান যা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি তা নিয়ে আমি প্রশ্ন তুলব কেন? তাছাড়া আমিও যতটা শুনেছি, গরিব হলেও ওরা শরীফ আদমি। তাহলে বাপজান, আমি চাই আর দেরি না করে শুভ কাজটা সম্পন্ন করে ফেলো। একটা ওই রকম বউ ঘরে এলে দাউদের জীবনযাত্রার পরিবর্তন আসবে। আল্লাহর রহমতে সব দিক তো এখন ঠিকঠাক, কোনো বালাই বিপত্তি নেই। বলা যায় না কখন আবার কোন ব্যস্ততায় জড়িয়ে পড়ো তুমি। তা ঠিক, তা ঠিক। মসনদ তো বারুদের স্তূপ। তাহলে তাই করি আম্মাজান, আমি অবিলম্বে এ ব্যবস্থা নেই। হ্যাঁ, তাই নাও, এই ফাঁকে কাজটা সেরে ফেলো। আম্মিজানের সাথে আলাপের পর সুলতান বায়েজিদ খান এই দিকেই মন দিলেন এবং শাদীর ব্যাপারে আলোচনা ও চিন্তাভাবনা শুরু করলেন। হেরেমে একথা জানাজানি হয়ে যেতেই ব্যস্তভাবে ছুটে এলেন সুলতানের ভগ্নিপতি হাসু খান। সুলতানকে নিয়ে নিরিবিলিতে বসে হাসু খান তাদের ভর্তিকৃত বিষের হাঁড়ি সুলতানের দোকানে উপুড় করে ঢেলে দিলেন। বিষের জ্বালায় সুলতান অস্থির হয়ে উঠলেন। ঘটনাটির সত্যতা যাচাই করার কাজে তিনি তৎক্ষণাৎ ব্যাপৃত হয়ে পড়লেন। শ্রীহরি রায়, বসন্ত রায়, কতলু খান ও তার সহযোগী গাদ্দারের নিশ্চুপ কেউ ছিলেন না। পর্দার আড়াল থেকে বাতাস দিয়ে দিয়ে ইতোমধ্যেই তারা এই চটকদার কাহিনী বাইরে ছড়িয়ে দিয়েছেন। কলঙ্ক কথা বাতাসের আগে ছোটে। দেখতে দেখতে এ কথা সাধারণ পর্যায়ে পেরিয়ে বিশেষ সভাসদ, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গের কানে পৌঁছে গেল। ফলে একজন পতিতার পিতৃ পরিচয়হীন অবৈধ মেয়ের সাথে শাহজাদা দাউদ খানের শাদী হতে যাচ্ছে, এ নিয়ে একটা চাপা গুঞ্জরণ ও ফিসফাস অন্তঃস্রোতা ফল্গু ধারার মতো সর্বত্র প্রবাহিত হতে লাগল। সুলতান যখন তথ্য সংগ্রহ করতে গেলেন তখন তিনি দেখলেন এ কথা তিনিই কেবল জানেন না, তিনি ছাড়া এ কথা না জানা লোক রাজধানীতে খুবই কম। সঠিক তথ্য না জানলেও এ কথা তারা শুনেছেন প্রায় লোকের কাছেই। সুলতান এই একই খবর পেলেন। এতে করে সুলতানের কর্ণমূল গরম হয়ে গেল। তিনি উত্তেজিত হয়ে উঠলেন এবং আম্মাজানকে ডেকে তামাম কথা বললেন। ঘটনা শুনে আম্মা বেগম অত্যন্ত তাজ্জব হলেন। ক্ষণকাল তিনি কোনো কথা বলতেই পারলেন না। এরপর অবিশ্বাসের সুরে বললেন, না না বায়েজিদ, এ কি করে হয়? এসব মিথ্যা, এসব গুজব, আমি এটা কিছুতেই বিশ্বাস করব না। ক্লিষ্ট হাসি হেসে বায়েজিদ খান বললেন, বিশ্বাস করা না করা তো কারোর ইচ্ছের উপর নির্ভর করে না আম্মাজান। ঘটনা নিয়ে কথা। সারা শহরের লোক যে ঘটনা জানে, হেরেমের মধ্যে থেকে এটা বিশ্বাস করে নে বললে তো তা চলবে না। আম্মা বেগম তবুও হাল না ছেড়ে বললেন, কিসে চলবে না চলবে তা জানি নে, কিন্তু আমি নিজে ওদের যে আদব আখলাক আর রুচিবোধ দেখে এলাম তাতে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না এত নিচু পর্যায়ের মানুষ ওরা। এ দুনিয়ার কিছুই নিশ্চিত করে বলা যায় না আম্মাজান। মানুষের বাইরের আচরণ দেখে তার ভেতরের খবর সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। তাদের ওই আচরণ তো অভিনয়ও হতে পারে।
এ দুনিয়ায় এমন মানুষ অনেক আছেন যারা অভিনয়ে খুব পটু। বাজিদ: তাছাড়া যা রটে তা কিছু কিছু তো বটে। যতটা লোকে বলছে ঠিক ততটা না হলেও গলদ কিছু জরুর ওদের পেছনে আছে। যতটা দুধে ধোয়া আম্মিজান ওদের ভাবছেন ততটা তারা নন। কিন্তু আর গলদটা উপেক্ষার যোগ্য না হলে ও মেয়েকে ঘরে তোলা আমার পক্ষে সম্ভব নয়। বাপজান, আপনি তো গিয়ে মেয়ের আম্মার সাথেই কথা বলে এসেছেন। মেয়ের আব্বার কি হদিশ কিছু পেয়েছিলেন? না মানে ওই বৃদ্ধ মুরাদ খান ছাড়া ও মাকানে আর কোনো পুরুষ মানুষ তো দেখিনি। শুনলাম ওই মা বেটি আর মুরাদ খান এই তিনজনই ওই মাকানে থাকেন। মেয়ের আব্বা কোথায় এটা জিজ্ঞাসা করেননি? ওর আব্বা নাকি মারা গেছেন, এটুকুই শুনেছি। এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা আমি করিনি। কিন্তু উনি কে, কোথায় বাড়ি, কি করতেন, এসব কথা জানাও আপনার উচিত ছিল। ছিল তা বুঝি, কিন্তু মারা যাওয়ার কথা শুনে ওই মুহূর্তে এ নিয়ে আর অধিক প্রশ্ন করতে যাওয়াটা আমি সমীচীন বোধ করিনি। তাছাড়া ওদের আচরণ দেখে আমার মনে হয়েছে আর যাই হোক সে লোক নেহায়েতি যাচ্ছে তাই কেউ হবেন না। কিন্তু এখন যা তথ্য পাওয়া যাচ্ছে সে লোকের আসলে কোনো অস্তিত্বই নেই। ওরা আপনাকে প্রতারিত করেছেন। বাজিদ: শাদির প্রস্তাব দেওয়ার পরও ওরা যখন এ ব্যাপারে কোনো কথাই বলেননি, এদিকটা চেপে গিয়ে প্রস্তাব গ্রহণ করেছেন, তখন নির্ঘাত ওরা আপনার সাথে প্রতারণাটাই করেছেন। আম্মা বেগম নীরব হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন, অতঃপর বললেন, তাতে কি হয়েছে? কথাবার্তা দিন তারিখ কিছুই তো পাকাপোক্ত করা হয়নি, স্রেফ প্রাথমিক আলোচনাটাই হয়ে রয়েছেছি। পাকা যখন কথা হবে এসব তথ্য অবশ্যই তখন নিতে হবে। সার্বিক অবস্থা না জেনে তো শাদি আমরা দিতাম না বা দেব না। বাইজিদ খান আপত্তি করে বললেন, না আম্মাজান, পাকা করার কোনো চিন্তাভাবনার এখন আর অবকাশ নেই। শাদি নিয়ে কোনো কথাবার্তায় এখন আর চলতে পারে না। আগে আপনি আর একবার যান সেখানে, গোপনে আগে সমস্ত দিক ভালো করে জেনে আসুন। সন্তোষজনক হলে একমাত্র তখনই আমি এ নিয়ে ফের কথাবার্তায় যাব আর বিস্তারিত আলোচনার জন্য তাদের নিয়ে বসব। আপনি আগে যান। আম্মা বেগম ইতস্তত করে বললেন, আমি? হ্যাঁ আম্মাজান, উপযুক্ত পুরুষ মানুষ তো নেই এখানে যে আমি বা আমরা কেউ যাব। মেয়ের আম্মায় যখন মেয়ের অভিভাবক, আর আপনি যখন একবার গিয়েছিলেন তখন খবরটা আগে আপনি গিয়ে সোজা নিয়ে আসুন। ওরা প্রতারণা করছেন কি না এবার গিয়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। জনসমাজে অনেকখানি খেলো হয়ে গেছি, নিশ্চিতভাবে না জেনে এ নিয়ে পুনরায় ঘাঁটাঘাঁটি করে নিজেকে আরও অধিক খেলো করতে পারব না। এবার একটু চিন্তা করে আম্মা বেগম বললেন, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে তাহলে যায় আবার। আম্মা বেগম 2-1 দিনের মধ্যে খবর নিতে চাইলেন, কিন্তু শাহজাদা দাউদ খান আর একদিনও ধৈর্য ধরতে চাইলেন না। জনগণের ওই রটনা তার কানেও পড়েছিল। প্রথমে তিনি যার কাছে এসব কথা শুনেন তার উপর ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠেন, কিন্তু পরবর্তীতে একের পর একই কথা শুনে তিনি স্তম্ভিত হয়ে যান এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। এটা মিথ্যা এবং নিছক মিথ্যা এ ধারণার উপর তিনি করণীয় স্থির করতে না পেরে আপাতত খামোশ হয়ে থাকেন। মায়ের সাথে ভাইয়ের এ আলোচনার বিষয়বস্তু, প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে অবহিত হওয়ার পর তার দিলেও সন্দেহের দোলা লাগে। ভাবতে চরম বেদনাদায়ক হলেও তিনিও আসলে প্রতারিত হয়েছেন কিনা এটা যাচাই করে দেখার স্পৃহা তার দিলেও জোরদার হয়ে ওঠে। ফলে আম্মাজানের যাচাই করে আসার অপেক্ষায় তিনি আর বসে থাকতে পারলেন না। মুরাদ খানের তালাশে তিনি তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। যা রটে তা কিছু কিছু বটে, এ ধারণা শাহজাদা দাউদ খানকেও পেয়ে বসল। দৌলত জাহানের বংশ পরিচয় নিয়ে এযাবৎ আদৌ তিনি ভাবেননি। তার খেয়াল হলো এ নিয়ে তারা কোনোদিন কোনো কথা বলেননি, কোনো আভাস ইঙ্গিত দেননি। মুরাদ খান দৌলত জাহানের দাদু, এইটুকু গণ্ডির মধ্যেই তাদের সব পরিচয় সীমিত হয়ে আছে। দৌলত জাহানের আচরণ ও প্রাণের স্পর্শের মধ্যে কোনো ভেজাল বা কৃত্রিমতার লেশমাত্র আভাসও নজরে তার পড়েনি। তামাম অতীত বিশ্লেষণ করে কোনো সন্ধানই তিনি কোথাও খুঁজে পেলেন না। অথচ এমন একটা প্রসঙ্গে তাদের এই হিম শীতল নীরবতার হেতুটা কি? শাহজাদা দাউদ খান বেশ কিছুটা উত্তেজিতভাবেই মুরাদ খানের দপ্তরে এসে ঢুকলেন এবং মুরাদ খানকে সামনে পেয়ে সরাসরি প্রশ্ন করলেন, আচ্ছা খান সাহেব, আপনি তো দৌলত জাহানের দাদু, তাই নয়?
মুরাদ খান আকস্মিক এই প্রশ্নের হেতু খুঁজে পেলেন না। তিনি থতমত করে বললেন, জি হুজুর, জি। শাহজাদা ফের সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তিনি কি আপনার ছেলের মেয়ে না মেয়ের মেয়ে? জি হুজুর। দৌলত জাহান আপনার কোন দিকে নাতনি, ছেলের দিক থেকে না মেয়ের তরফ থেকে? মুরাদ খান হতবুদ্ধি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জবাব দিতে না পেরে ফের তিনি থতমত করে বললেন, তা মানে হুজুরের কথাটা বুঝতে পারছেন না? এটা কি এমনই কোনো দুর্বোধ্য কথা? জি না হুজুর। তবে সে তবেটা কি? দৌলত জাহানের কেমন দাদু আপনি? হঠাৎ এই প্রশ্ন কেন করছেন হুজুর? এই সোজা কথার জবাবটা মুরাদ খান সঙ্গে সঙ্গে দিতে পারছেন না দেখে শাহজাদা শঙ্কিত হয়ে উঠলেন। সন্দেহ তার ঘনীভূত হতে লাগল। তিনি রুষ্ট কণ্ঠে বললেন, কেনটা আমার ব্যাপার, সে ব্যাখ্যা আপনাকে দিতে আসেনি। আপনি আমার প্রশ্নের জবাব দিন। হুজুরের প্রশ্নের জবাব? ভনিতা করছেন কেন? আমি কি আপনার সাথে মশকরা করতে এসেছি? মুরাদ খান খামোশ হয়ে গেলেন। শাহজাদার এত উগ্র আচরণ তার কাছে এই প্রথম। মাথাটা মেঝের দিকে নিয়ে ধীর কণ্ঠে বললেন, না হুজুর, দৌলতের আমি আপন দাদু নই, সে আমার ছেলের মেয়েও নয়, মেয়ের মেয়েও নয়। শাহজাদা চমকে উঠে বললেন, তবে? সে আমাকে দাদু বলে, আমি তাকে নাতনি বলি, এই আর কি। পাতানো সম্পর্ক আপনাদের? জি হুজুর। তাহলে দৌলত জাহানের পিতৃপরিচয় কি? কে তার দাদু, কে তার আব্বা? হুজুর, দৌলত জাহানের আব্বাকে পরিচয় কি তার? মুরাদ খান নীরব হয়ে গেলেন। তিনি নতমস্তকে চুপ করে রইলেন। তা দেখে দাউদ খান ফের বিপুল বিস্ময়ে বললেন, এটাও কি দুর্বোধ্য প্রশ্ন কিছু? জি না হুজুর, তা নয়। তাহলে জবাব দিচ্ছেন না কেন? জবাব দেওয়ার সাধ্য আমার নেই হুজুর। শাহজাদার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, তার মানে আপনি তার পিতৃপরিচয় জানেন না? আমি এ প্রশ্নটা জবাব দিতে পারবো না হুজুর। তাজ্জব! পারবেন না কেন? দৌলত জাহানের আম্মার নিষেধ আছে। একমাত্র তিনি এ প্রসঙ্গে যা বলার তা বলতে পারেন। তার ইজাজত ছাড়া আমি কাউকে কিছুই বলতে পারবো না। অবশ হয়ে শাহজাদা পাশের একটা কুরসির উপর থপ করে বসে পড়লেন। এরপর কাঁপতে কাঁপতে বললেন, তার অর্থ দৌলত জাহানের জন্মকাহিনী তাহলে বলার মতো নয়? বলার মতো কিনা সে কথা নয় হুজুর, বলতে আমি পারবো না, কথা আমারই। কেন আপনি বলতে পারবেন না? তার কোনো পিতৃপরিচয় নেই বলে? বললামই তো হুজুর, দৌলতের আম্মার অনুমতি ছাড়া এ ব্যাপারে কাউকে কিছু বলার আমার কোনো উপায় নেই। এ ব্যাপারে নিজে আমি কাউকে কিছু বলবো না, এ মর্মে দৌলতের আম্মাকে আমি কথা দিয়ে রেখেছি। আমি আমার ওয়াদা ভাঙব কি করে? শাহজাদা দাউদ খান ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনি একজন প্রতারক। হুজুর, আপনার সরলতা, ভক্তি, সাধুতা সবই মেকি, সবই জাল। জেনে শুনে সবাই আপনারা আমার সাথে প্রতারণা করছেন। মুরাদ খান দুঃখিত কণ্ঠে বললেন, এতটাই মনে করলেন হুজুর? হুজুর তা শখ করে মনে করতে যাবেন কেন? আপনাদের চালাকিটা ফাঁস হয়ে গেছে বলেই তা ধরে ফেলেছেন। চালাকি? নইলে এমন কি ব্যাপার যে দৌলত জাহান আম্মার এজাজত ছাড়া তার পিতৃপরিচয়ের ব্যাপারে আপনি কিছুই বলতে পারবেন না? হুজুর, না বুঝলে আমি আর কি করব? না বুঝলে মানে? বলছি তো হুজুর, তার আম্মাকে আমি কথা দিয়ে রেখেছি। আমিও তো সে কথাই বলছি। কথা দেওয়ার কারণটা কি? একজনের পিতৃপরিচয় এমন আঁটসাঁট করে গোপন করার হেতুটা কি? নিশ্চয় তার জন্ম ঘটিত ব্যাপারটা রহস্যজনক। নিশ্চয় একটা মস্ত বড় গরদ আছে, যার জন্য আপনারা এই লুকোচুরি করছেন। হুজুর, বুঝতে আমার আর বাকি নেই, দৌলত জাহান তার মায়ের এক অবৈধ সন্তান। মুরাদ খান আর সহ্য করতে পারলেন না। এ কথায় তিনি দ্রুত বেগে মাথা তুলে শক্ত কণ্ঠে বললেন, দোহাই হুজুর, প্রয়োজন হলে মাথায় আমার লাঠি মারুন, তবু আমার অপারগতার সুযোগ নিয়ে এভাবে আমাদের অপমান আপনি করবেন না। অপমান? অবশ্যই হুজুর। হুজুরের কাছে এমন আচরণ কখনো আমি আশা করিনি। হুজুরের মানসিকতা এত খাটে বলে আমি কখনো ভাবিনি। দাউদ খান চিৎকার করে বললেন, মুরাদ খান সাহেব! বিন্দুমাত্র না টলে মুরাদ খান বললেন, পেটের দায়ে হুজুরের আমি নকরি করতে এসেছি ঠিকই, কিন্তু মান সম্মান বলে নকরদেরও একটা কিছু আছে। এদিকটা হুজুর আদৌ ভাববেন, না জানলে এ নকরি করতে আমি আসতাম না।
দৌলত জাহানের আম্মাও মনে প্রাণে চাননি আমি হুজুরের নকরি করি। অর্থাৎ দুনিয়ার মুনিব একজন, কোনো নওকরের ইজ্জতে হাত দেওয়ার অধিকার অন্য কোনো মুনিবেরই নেই। একটা অক্ষমতা বা অসুবিধার কারণেই যে মুনিব আমাদের এত জঘন্য মনে করেন, সে মুনিবের অধীনার নকরি করা সম্ভব নয় আমার। খান সাহেব, জনাবের এতদিন আমি যে পরিচয় পেয়েছি, তাকে আমি এ যাবৎ যেভাবে জেনেছি, সে জানাটা আমার এমনভাবে মিথ্যে হয়ে যাবে এটা আমি কল্পনাও করিনি। সবলের সাথে দুর্বলের আন্তরিকতা আসলেই টিকে না। জিন্দেগির এই শেষ প্রান্তে এসেও এ শিক্ষায় নতুন করে লাভ করলাম আর কি। মুরাদ খান সাহেব, প্রতারণার অপবাদ নিয়ে আর এক মুহূর্ত আমি হুজুরের খেদমত করতে রাজি নই। মেহেরবানি করে আমাকে অব্যাহতি দিন। শাহজাদা দাউদ খানের চমক ভাঙল। তিনি উপলব্ধি করলেন ক্রোধের বশে সত্যি এ বৃদ্ধের দিলে অধিক পরিমাণ আঘাত করেছেন। নিজেকে সংযত করে নিয়ে শাহজাদা এবার বললেন, তা মানে আপনাকে তো অপমান করতে চাইনি আমি। একটা সহজ কথার জবাব আপনি দিতে চাচ্ছেন না বলেই তো। থাক জনাব, কোনো জবাবদিহিতার মধ্যে আমি আর নেই। এত নিচে নেমে একটা বিষয়ের উৎস সন্ধান করলে সে সন্ধান দেওয়ার রুচি কোনো লোকেরই থাকে না। পুনরায় শাহজাদা রুষ্ট কণ্ঠে বললেন, খান সাহেব, হুজুরের আমি নওকর, হুজুরেরা এই মুলুকের দণ্ডমুণ্ডের মালিক। ইচ্ছে করলে তিনি আমার মাথাটাই নিয়ে নিন, তবু আর কোনো প্রশ্ন আমাকে করবেন না। এটুকু করুণা আমি করজোড়ে ভিক্ষা চাচ্ছি। মুরাদ খান দুহাত জোর করলেন, তার চোখের পাতা ভিজে এলো। দাউদ খান বিভ্রান্ত কণ্ঠে বললেন, খান সাহেব। মুরাদ খান ধরা গলায় বললেন, এই শেষ বেলা আর কসুর নেবেন না হুজুর, আর আমি নিজেকে সামলে নিতে পারছি না। আপাতত আমি যাই। মুরাদ খানের কণ্ঠস্বর একেবারে গাঢ় হয়ে গেল। অসমান পদক্ষেপে তিনি দপ্তর থেকে বেরিয়ে গেলেন। ঘরে ফিরে মুরাদ খান এসব কথা কাউকেও কিছু বললেন না। বিষণ্ণ মনে একা একা চুপ করে বসে রইলেন। অসুখ বিসুখ করেছে কিনা জানতে চাইলে সংক্ষেপে না বলে তিনি দৌলত জাহান ও তার আম্মাকে কোনো মতে বিদায় করলেন। বাইরের ওই রটনাটা ইতোমধ্যে দৌলত জাহান ও তার আম্মা দিনার বানুর কানেও এসে পড়েছিল। তারা ভাবলেন, ওই সব উৎসার কথা শুনেই মুরাদ খান সাহেব এতটা মনমরা হয়ে গেছেন এবং একা থাকতে চাইছেন। রটনাটা একেবারে ভিত্তিহীন হলেও তারা নিজেরাও এ ব্যাপারে অনেকটা ক্ষুব্ধ ছিলেন। তাই তারা এই অপ্রিয় প্রসঙ্গ নিয়ে তার সাথে তৎক্ষণাৎ আলাপে বসতে গেলেন না। সময় সুযোগ মতো এ নিয়ে তারা বিস্তারিত আলোচনায় বসবেন বলে স্থির করলেন। কম বেশি সকলেই মানসিকভাবে পীড়িত থাকায় রাতটা গুমোটভাবেই কেটে গেল। প্রত্যেক দিন প্রত্যুষে কাজে যাওয়ার জন্য মুরাদ খান সাহেব ব্যস্ত হয়ে পড়েন। কাজে যাওয়ার সময় আজ উত্তীর্ণ হয়ে যেতে লাগলো। তবু মুরাদ খানকে একেবারে নিশ্চেষ্ট দেখে মা বেটি উভয়ে তাজ্জব হয়ে গেলেন। তারা এসে তার এই নীরবতার কারণ জিজ্ঞাসা করলেন। আলতু ফালতু কিছু ওজোর আপত্তি দেখিয়ে মুরাদ খান প্রথমে তাদের নিবৃত্ত করতে চাইলেন, কিন্তু তারা একেবারেই নাছোড়বান্দা হয়ে উঠলে মুরাদ খান অবশেষে গম্ভীর কণ্ঠে বললেন, নকরি আর আমি করব না আম্মি যান। দিনার বানু ও দৌলত জাহান উভয়ে হতবাক হয়ে গেলেন। লহমা খানিক নীরব থেকে দিনার বানু সবিস্ময়ে প্রশ্ন করলেন, তার অর্থ কি চাচা? নকরি করা আমার পক্ষে আর সম্ভব নয়। কেন চাচা, সম্ভব নয় কেন? মুরাদ খান ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মান সম্মান বেচে দিয়ে নকরি করব আমি? এ কখনো হবে না। আরও অধিক বিস্মিত হয়ে দিনার বানু বললেন, তাজ্জব, ব্যাপারটা কি খুলে বলুন তো চাচা। কেউ কি আপনার মান সম্মানে আঘাত দিয়ে কথা বলেছেন? নইলে কি আর অমনি বলছি, গরিব হতে পারি, কিন্তু কেউ মান সম্মানে আঘাত দিলে তার সাথে আমার কোনো আপোষ নেই। কে আপনার মান সম্মানে আঘাত দিলেন? কে আবার? যা কোনোদিন কল্পনাও করেনি সে লোক, খোদ শাহজাদা দাউদ খান। মা মেয়ে উভয়ে যার পর নয় চমকে উঠলেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে দিনার বানু সাথে সাথে প্রশ্ন করলেন, কে কে অপমান করেছেন? বলছি তো, খোদ শাহজাদা দাউদ খান। সে কি, তিনি আপনাকে অপমান করেছেন? অপমান বলে অপমান, আমাদের মান ইজ্জত কিছুই তিনি রাখেননি। দৌলত জাহানের দু চোখে আধার নেমে এলো। তিনি আর্তকণ্ঠে বলে উঠলেন, দাদু। দিনার বানু কাঁপতে কাঁপতে বললেন, ঘটনা কি চাচা? এ যে আমি কল্পনাও করতে পারছি না। কি ঘটেছে সব কথা একটু খুলে বলুন তো শুনি। আফসোসে ও অভিমানে মুরাদ খান কিছুক্ষণ দম ধরে রইলেন। এরপর নিঃশ্বাস ফেলে তিনি ধীরে ধীরে ঘটনাসহ
তামাম কথা বর্ণনা করে শোনালেন। সব কথা শোনার পর দিনার বানু একেবারেই স্তব্ধ হয়ে গেলেন। নিঃশ্বাস ফেলার কথাটাও খেয়ালে তার রইল না। দৌলত জাহানের অবস্থা হল সর্বিদ্ধ পাখির চেয়েও করুণ। মুরাদ খানের বিবরণে গোটা আসমান সশব্দে তার মাথার উপর ভেঙে পড়ল। দাউদ খানের আচরণ, তাদের সম্বন্ধে দাউদ খানের ধারণা এবং তার জন্মঘটিত ব্যাপারে খোদ দাউদ খানের উক্তি এত জঘন্য হতে পারে এটা তিনি চিন্তাও করতে পারেননি। এসব কথা শোনার পর দৌলত জাহানের হৃদয়ের তারগুলো ছিঁড়ে কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেল। গলায় ছুরি দেয়া পশুর মতো অব্যক্ত যন্ত্রণায় তিনি ছটপট করতে করতে নিজ কক্ষে ছুটে গিয়ে বিছানায় পড়ে ডুকরে উঠলেন। মুরাদ খানের মাকানে অতঃপর এক নিঃসীম নীরবতা নেমে এল। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় প্রত্যেকেই পৃথক পৃথক স্থানে চুপচাপ বসে রইলেন। এক্ষণে কি তাদের করণীয় এ নিয়ে চিন্তাভাবনা করার মতো কোনো খেয়ালই তাদের কারো রইল না। অবস্থা যখন এরকম থমথমে, ঠিক সেই সময় মুরাদ খানের মাকানে এলেন বাঙ্গালা মুলুকের আম্মা বেগম। আম্মা বেগমের বাদী এসে তার আগমন সংবাদ দিতেই দিনার বানু তড়িৎ বেগে নিজেকে সামলে নিলেন এবং যথাসম্ভব সম্মানের সাথে আম্মা বেগমকে এনে নিজ কক্ষে বসালেন। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় প্রত্যেকেই পৃথক পৃথক স্থানে চুপচাপ বসে রইলেন। এক্ষণে কি তাদের করণীয় এ নিয়ে চিন্তাভাবনা করার মতো কোনো খেয়ালই তাদের কারো রইল না। অবস্থা যখন এই রকম থমথমে, ঠিক সে মুহূর্তে সংবাদ পেয়ে দৌলত জাহানও চুপি চুপি এসে দরজার আড়ালে দাঁড়ালেন। আসন গ্রহণ করেই অন্য কোনো কথাবার্তায় না গিয়ে আম্মা বেগম দিনার বানুকে বললেন, বহিন, সেবার এসে আমি কেবল শাদির প্রস্তাবটাই দিয়ে গেছি, কিন্তু আসল খবরটা মোটেই করা হয়নি। একথা তাৎপর্য দিনার বানু আঁচ করলেন, তবু না বুঝার ভান করে তিনি বললেন, কিসের খবর হুজুর আইন? আম্মা বেগম বললেন, কনের পিতৃ পরিচয় বহিন, মানে তার বংশ পরিচয়। এটা না জেনেই আমি শাদির প্রস্তাব দিয়ে গেছি, এটা মোটেই আমার ঠিক হয়নি। কেন হুজুর আইন? মানুষ বড় না বংশ বড়? মানে স্বভাবে চরিত্রে শিক্ষা দীক্ষায় মানুষ যদি উন্নত মানের হয়, সেখানে তার বংশটাকে অধিক কিছু বিবেচ্য বিষয়? কেন তা হবে না? কেন বংশ পরিচয় ছাড়া কি কোনো মূল্য আছে মানুষের? কিন্তু হুজুর আইন, কেউ যদি অসৎ আর খন্নাস মানুষ হয়, কিন্তু তার বংশ যদি উচ্চ হয়, তাহলে কি সে মানুষ মূল্যবান মানুষ হবে? আমি অত শত বুঝি নে বহিন, বিয়ে শাদির ব্যাপারে বংশের মূল্য অনেক, ওটা ছাড়া তো শাদী হতে পারে না। হুজুর আইন, আপনার মেয়েকে খুব আমার পছন্দ, কিন্তু বংশটা যদি মনের মতো না হয়, তাহলে আমার ও পছন্দের কানাকড়িও কোনো দাম নেই। তাই কনের বাপদাদা অর্থাৎ তার বংশ পরিচয় চায় আগে। ওটার যদি এত আপনাদের প্রয়োজন, তাহলে আর কাঙ্গালের ঘরে শাদির প্রস্তাব আনলেন কেন হুজুর আইন? রাজা বাদশাহ আমির ওমরা তো কম নেই দুনিয়ায়। কি বলতে চান আপনি? কাঙ্গাল কাঙ্গাল তো কাঙ্গালই, তার আবার বংশ পরিচয় কি? তাজ্জব, পাত্রীর জন্মের ঠিক আছে কিনা, আদৌ তার বাপ বলে কেউ আছে কিনা, এটা জানতে হবে না? দিনার বানু এদের মানসিকতা আঁচ করে মনে মনে গোস্বা হলেন। নিজেকে সংযত করে তিনি সংযত ও বিস্মিত কণ্ঠে বললেন, আদৌ বাপ আছে কিনা? হ্যাঁ, তা আছে কিনা জানতে হবে না? যদি তা না থাকে? আম্মা বেগম রুষ্ট কণ্ঠে বললেন, তাহলে শাদী হবে না। জন্ম যার অবৈধ, সে মেয়ের সাথে একটা মুলুকের শাহজাদার শাদী হবে, এটা ভাবেন কি করে? বেশ, তাহলে তাই হোক হুজুর আইন। মানে আমার মেয়ের সাথে শাহজাদার শাদী দিয়ে কোনো কাজ নেই। আম্মা বেগম ভয়ানক বিস্মিত হলেন, গোস্বাও হলেন সেই সাথে। গোস্বা ভরে বললেন, সে কি, তাহলে যা শুনছি তাই ঠিক? আপনার মেয়ের বাপ নেই? তা থাকুক না থাকুক, সে খোঁজে আর দরকার কি হুজুর আইন? শাদী যখন হবে না, তখন আর ওসব খবরের দরকারটা কি? সে কি কথা বলছেন আপনি? খবরটা যদি ভালো হয়, তাহলে তো শাদী আমরাই দেব। কিন্তু আমি তো শাদী দেব না হুজুর আইন। তার অর্থ, একটা পিতৃ পরিচয়হীন অবৈধ মেয়েকে শাহজাদার সাথে শাদী দিতে উদ্যত হয়েছি আমি, এরকম একটা হীন ধারণাও যখন সবাই আপনারা পোষণ করতে পারেন, তখন চাইলেও তো আমার মেয়েকে আপনাদের ঘরে কখনো আমি পাঠাবো না। এরকম মানসিকতার সাথে আমার মেয়ের মানসিকতা কখনো খাপ খাবে না।
অত্যন্ত উত্তেজিত হয়ে উঠে আম্মা বেগম বললেন, আপনি আমাকে অপমান করছেন। কাঙ্গাল পেয়ে হুজুরাইন তো আমাদের কম অপমান করলেন না। বটে, শাক দিয়ে মাছ ঢেকে মান খুঁজে বেড়াচ্ছেন। নিজের মেয়ের কে বাপ এটা বলার সাহস যার নেই, তার আবার মান সম্মান। হুজুরাইন, আমি সব চালাকে ধরে ফেলেছি আপনার। শাহজাদা শাদি এখানে হবে না। আমার প্রস্তাব আমি তুলে নিয়ে গেলাম। সেটাই হুজুরের মেহেরবানি। আর একটা কথাও না বলে আম্মা বেগম গোস্বা ভরে কক্ষ থেকে বেরিয়ে এলেন এবং ওইভাবেই বাদীকে নিয়ে মহলের দিকে রওনা হলেন। মুরাদ খানের মাকান থেকে মহলে ফিরে এসে আম্মা বেগম আখেরি আওয়াজ তুললেন। তিনি বায়েজিদ খানকে জানালেন, বাইরে যা লোকজন বলাবলি করছে তা সম্পূর্ণ সত্য। যারা মাত্র অতিরঞ্জিত নয়। মেয়েটার ঠিকই কোনো পিতৃ পরিচয় নেই। মেয়ের মা সে পরিচয় কিছুই দিতে পারেনি। মায়ের সে ঠিকই একজন অবৈধ সন্তান। খবর শুনে সুলতান বায়েজিদ খান স্তম্ভিত হয়ে গেলেন। এ নিয়ে তিনি আর একটা কথাও বললেন না। শাহজাদা দাউদ খানের দিলে যে ক্ষীণ একটা আশার আলো ছিল, মায়ের এ খবরে সেটুকু টুপ করে নিভে গেল। নিরাশার অথই তলে তিনি নিমজ্জিত হয়ে গেলেন। তবুও যা দ্বিধাদ্বন্দ্ব কারো মনে যৎকিঞ্চিত হেতা হোতা ছিল, পরের দিন সকালেই তা সাফ হয়ে গেল। পরের দিন সকালেই ইতর ভদ্র সকলে অবাক হয়ে দেখলেন মুরাদ খানেরা নেই। মাকানটি যেমন ছিল তেমনই পড়ে আছে। মা, মেয়ে, মুরাদ খান রাতারাতি সকলেই সেখান থেকে পালিয়ে গেছেন। সন্দেহের আর লেশমাত্র অবশিষ্ট রইল না। তামাম লোক নিশ্চিতভাবে জেনে গেলেন মুরাদ খান একজন প্রতারক। মা, মেয়ে ওই দুজন শুধু প্রতারকই নয়, তারা পতিতা। শ্রীহরি রায়ের চিন্তাভাবনা খাপে খাপে মিলে গেল। শাহজাদা দাউদ খান আওয়ারা হয়ে গেলেন। ক্ষোভে দুঃখে আত্মগ্লানির দহনে তিনি বিকারগ্রস্ত হলেন। নিদারুণ এই মর্মপীড়া সামাল দিতে না পেরে তিনি ঘরের মধ্যে আশ্রয় নিলেন। অপরিসীম লজ্জার ভার মাথায় নিয়ে কয়েকদিন আর বাইরে বেরোতেই পারলেন না। অভাবনীয় আঘাতের সীমাহীন উত্তেজনায় শাহজাদা দাউদ খান দৌলত জাহানের উপর অবিমিশ্রিতভাবে ক্ষিপ্ত হয়ে রইলেন। তার জন্মঘটিত ব্যাপার আর তার প্রতারণার দিকই প্রথম প্রথম কিছুদিন শাহজাদার কাছে একমাত্র ধর্তব্য দিক হয়ে রইল। চিন্তার এ স্বল্প পরিসর গণ্ডি তাকে অহর্নিশ ক্ষিপ্ত করে রাখল। কিন্তু দিন যত অতিবাহিত হতে লাগল, শাহজাদার চিন্তাভাবনার ক্ষেত্র ততই প্রসারিত হতে লাগল। দৌলত জাহানের অকৃত্রিম ওই আচরণ, তার অন্তরের ওই অনুপম সুবাস ক্রমে এই চিন্তার জালে জড়িয়ে পড়তে লাগল। এসব দিক দিলে যতই ঘনীভূত হতে লাগল, শাহজাদার মনের গতি ততই ভিন্ন দিকে মোড় নিতে লাগল। দৌলতের প্রতি ততই তিনি আকৃষ্ট, প্রসন্ন হতে লাগলেন। অবশেষে একসময় ক্রোধ আক্রোশের স্থলে শাহজাদার দিলে মানবিক চিন্তাভাবনায় স্থান করে নিল। তিনি ভাবতে লাগলেন, দৌলত জাহানের প্রতি তার ক্ষিপ্ত হওয়ার যুক্তি নেই। অকারণেই দৌলতের উপর তার ক্ষিপ্ত হওয়া অন্যায়। মানুষ তার জন্মের জন্য দায়ী নয়, মানুষ দায়ী তার কর্মের জন্যে। সে প্রেক্ষিতে দৌলত জাহান নিষ্পাপ, বিচারে দৌলত জাহান নিরপরাধ। দৌলত জাহান একজন অনন্যা রমণী। রূপের প্রসঙ্গ বাদ দিলেও অন্তরের সুবিমল সুসময় দৌলত জাহানে জাহানের সর্বজনের সর্বকালের কাঙ্ক্ষিতা এক নারী, একজন বাঞ্ছিতা বান্ধবী, স্পিতা জীবন সঙ্গিনী। তাদের ওই নিবিড় দিনগুলিতে দৌলত জাহানের মধ্যে তিনি যে আচরণ দেখেছেন, অন্তরের যে স্পর্শ পেয়েছেন, হৃদয়ের যে আবেদন উপলব্ধি করেছেন, তা শুধু অনাবিল আর অকৃত্রিমই নয়, তা একান্তই দুষ্প্রাপ্য এবং অনেক পুণ্যের জোরে লাভ করার মতোই এক অমূল্য সম্পদ। দৌলত জাহানের মধ্যে শাহজাদা দাউদ খান সাকুল্যে যে ত্রুটিটুকু খুঁজে পেলেন তা হল দৌলত জাহানের ভীরুতা। তিনি ভেবে দেখলেন তার কাপুরুষোচিত মানসিকতায় তাদের এ অনিষ্টের কারণ। দৌলত জাহান যদি কথায় কথায় কোনোদিন একবারও সাহস করে তার জন্মবৃত্তান্ত শাহজাদাকে খুলে বলতেন, সাময়িকভাবে যতটা অপ্রীতিকর হোক না কেন, শাহজাদা তা সামলে নিতে পারতেন এবং দিকটা সামাল দেওয়ার পথও তিনি বের করতে পারতেন। আরও পারতেন জন্মের জন্য নির্দোষ এ মহিলাটির তামাম জড়তা বিমোচন করে দিতে। কিন্তু দৌলত জাহান চির নীরব হয়ে রইলেন। ভুলেও তিনি ভাবলেন না জিন্দেগির এমন একটা অপরিহার্য দিক চিরকাল লুকিয়ে রাখা যাবে না। কোনোদিন না কোনোদিন প্রকাশ এটা পাবে, আর তা প্রকাশ করতেও হবে। কয়েকদিন একটানা লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রইলেন শাহজাদা। তারপর তিনি একদিন সাহস করে বাইরে এলেন। দিলে তিনি এই শক্তি সঞ্চয় করলেন যে
দৌলতজাহানের জন্ম নিয়ে যত কথাই থাক, দৌলতজাহান নিজে একটি অনন্য কুসুম। এ কুসুমের সুবাস পাওয়ার কিসমত সাধনাতেও সব মানুষের হয় না। এ কিসমতের অধিকারী একমাত্র শাহজাদা দাউদ খানই ছিলেন। এই বল বুকে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন এবং কারো কোনো উৎসাহের প্রতি দৃষ্টিপাত না করে তিনি আপন মনে কাল কাটাতে লাগলেন। দৌলতজাহানের ব্যাপারে এরকম উদ্দেশ্যহীন লক্ষ্যহীন অলস আক্ষেপের মধ্য দিয়ে শাহজাদার যখন দিন কাটতে লাগল, তখন একদিন সেনাপতি কালাপাহাড় কথায় কথায় বললেন, ছোট হুজুর, আপনারা যে যাই চিন্তা করুন, আমি কিন্তু এখনই পুরোপুরি নিঃসন্দেহ নই।